আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা দীর্ঘদিন ধরে রামেলের চ্যাপ্টারটা পড়িয়েছি, অনেক ভালোভাবে করানোর চেষ্টা করেছি। তোমরা যদি অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ভালো করতে পারবে এবং বইয়ের উদাহরণগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, তারপরে অনুশীলনীগুলো করো, আশা করি ভালো করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে যে অধ্যায়টা শুরু করেছিলাম সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা নিয়ে কথা বলছিলাম। হিসাব বিজ্ঞানের নীতিমালা হিসাব বিজ্ঞানের নীতিমালার যে শ্রেণীবিভাগ নিয়ে কথা বলছিলাম, একটা হচ্ছে অনুমান সমূহ, আরেকটা হচ্ছে নীতি সমূহ, আরেকটা হচ্ছে সীমাবদ্ধতা সমূহ। আমরা অনুমান সমূহ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজ নীতি সমূহ নিয়ে কথা বলবো। নীতি সমূহগুলো কি কি আমি আগে লিখে দিই। নীতি, দুই হচ্ছে আয় চিহ্নিতকরণ নীতি, আয় চিহ্নিতকরণ নীতি, আয় ব্যয় সংযোগ নীতি, আয় ব্যয় সংযোগ নীতি, পূর্ব প্রকাশ নীতি, পূর্ব প্রকাশ নীতি, বস্তুতাত্ত্বিক নীতি, সামঞ্জস্যতা। প্রিয় শিক্ষার্থী, দেখো, আগে আমি নীতি সমূহগুলো লিখলাম। ক্রয় নীতি, আয় চিহ্নিতকরণ নীতি, আয় ব্যয় সংযোগ নীতি, পূর্ব প্রকাশ নীতি, বস্তুতাত্ত্বিক নীতি, সামঞ্জস্যতার নীতি। এই নীতির পরে আমরা আগে এই নীতিগুলো প্লিজ সীমাবদ্ধতা সমূহ। কি কি সীমাবদ্ধতা আছে? সীমাবদ্ধতার ভিতরে আপেক্ষিক গুরুত্ব,
আপেক্ষিক গুরুত্ব, রক্ষণশীলতা, ব্যয় সুবিধা তুলনা, শিল্পরীতি, শিল্পরীতি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা লিখছি গতদিন আমরা অনুমান সমূহ লিখছিলাম, আজকে বাকি দুইটা আমি লেখা শেষ করলাম। নীতি সমূহ ক্রয় নীতি, আয় চিহ্নিতকরণ নীতি, আয় ব্যয় সংযোগ নীতি, পূর্ব প্রকাশ নীতি, বস্তুতাত্ত্বিক নীতি, সামঞ্জস্যতার নীতি। আর সীমাবদ্ধতার ভিতরে আছে আপেক্ষিক গুরুত্ব, রক্ষণশীলতা, ব্যয় সুবিধা নীতি, আর হচ্ছে শিল্প রীতি। এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। এছাড়া আমি গত ক্লাসে কয়েকটি পয়েন্ট লিখে দিয়েছিলাম। আইসিএমএ, ট্রিপল এ বলতে আমরা বুঝেছিলাম কি আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, এই সমস্ত বিভিন্ন অ্যাব্রিভিয়েশন গুলোর কথা বলেছিলাম এবং সেগুলো বলেছিলাম তোমরা অ্যাব্রিভিয়েশন মুখস্থ করবে। এগুলো কোনটা কত সালে গঠিত হয়েছে এবং তাদের সদস্য সংখ্যা, এর ভিতরে বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য সংখ্যাও বইতে লেখা আছে। এই বিষয়গুলো তোমাদের কিন্তু খেয়াল করতে হবে। এটা পুরো অধ্যায়টা এমসিকিউ, এখানে থেকে কোনো অঙ্ক তোমাদের আসবে না। নীতিগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। যেমন রক্ষণশীল নীতি, রক্ষণশীল নীতি নিয়ে আমি একটু কথা বলি। রক্ষণশীল নীতি হচ্ছে যে নীতিতে ব্যবসা প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞানের ক্ষতির দিক বা খরচের দিক অগ্রাধিকার দিয়ে থাকে, সম্ভাব্য আয় বা মুনাফার দিকে অগ্রাধিকার দিয়ে থাকে না, সেটাই হচ্ছে রক্ষণশীল নীতি। যেমন সমাপনী মজুত পণ্য, তোমরা জানো আর্থিক বিবরণী করার সময় সমাপনী মজুত পণ্যের দুইটা মূল্য থাকে, একটা কম মূল্য আর একটা বেশি মূল্য। মনে করো দুইটা মূল্য দেওয়া হচ্ছে, একটা বাজার মূল্য, একটা হচ্ছে ক্রয় মূল্য। বাজার মূল্য ধরো 50,000 টাকা, ক্রয় মূল্য 40,000 টাকা, তাহলে বেশি কোনটা? বাজার মূল্য। তুমি বাজার মূল্য লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে ক্রয় মূল্য। আবার যদি উল্টা হয়, ক্রয় মূল্য 50,000 টাকা, বাজার মূল্য 40,000 টাকা, তখন কিন্তু 40,000 টাকা বাজার মূল্য লিখতে হবে। তাহলে বাজার মূল্য না ক্রয় মূল্য কোনটা কম সেটা আমাকে দেখতে হবে। এই যে রক্ষণশীল নীতিতে সম্ভাব্য ক্ষতিকে বিবেচনা করা হয়েছে, সম্ভাব্য আয়কে বিবেচনা করা হয়নি। এইভাবে নীতিগুলো তোমরা কোনটার কোন উদ্দেশ্য প্রত্যেকটা উদাহরণ সহকারে পড়বে, পড়ে আশা করি তোমরা এই সম্পর্কে বিস্তারিত জানবে। এবং তোমাদের আমি বিশেষ দিক নির্দেশনা গত ক্লাসে যেগুলো পয়েন্টগুলো পড়তে বলেছি ওইগুলো পড়বে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু হিসাব বিজ্ঞানের ধারণা ও প্রথা অথবা রীতির মধ্যে যে পার্থক্য আছে সে পার্থক্য নিয়ে একটু আলোচনা করব। খুব ভালো করে শোনো। ধারণার সাথে রীতি আর হচ্ছে প্রথার মধ্যে যে পার্থক্য, রীতি বা প্রথাকে আমরা একটা বলে থাকি, ধারণাকে আলাদা বলে থাকি। এই স্বীকৃতি আন্তর্জাতিক স্বীকৃতি। ধারণার হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি আছে, যেটা সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে। হিসাব বিজ্ঞানের যে নিয়ম নীতিগুলো সম্পর্কে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, সেটাকে বলা হয় ধারণা। কিন্তু প্রথাটা সারা বিশ্বের স্বীকৃতি নাই। এটা কোনো একটা নির্দিষ্ট গণ্ডি বা একটা নির্দিষ্ট দেশের মধ্যে বা জাতির মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে আমরা ধারণা আর প্রথার মধ্যে মৌলিক পার্থক্য পেলাম স্বীকৃতি।
আন্তর্জাতিক স্বীকৃতি ধারণায় আছে আর প্রথায় আন্তর্জাতিক স্বীকৃতি নাই। তার মানে যেটা সর্বজন গ্রহণযোগ্য, সারা বিশ্ব যেটা ফলো করে সেটাই ধারণা, আর যেটা সারা বিশ্ব ফলো করে না, কোনো একটা জাতি বা গোষ্ঠী কোনো একটা দেশ ফলো করে, সেটাকে আমরা বলবো প্রথা বা রীতি। আশা করি বুঝতে পারছি। এরপরে আছে স্থিতিশীলতা। সকল দেশেই এই রীতি ব্যবহার করা হয়। ধারণাটা সকল দেশেই ব্যবহার করা হয়, সমস্ত সারা পৃথিবীর সমস্ত দেশে এটা ফলো করা হয়, যার কারণে এটা স্থিতিশীলতা অনেক বেশি। কিন্তু রীতি সমস্ত দেশে ফলো করা হয় না বিধায় এর স্থিতিশীলতা অনেক কম। বিভিন্ন দেশের সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক পরিবর্তনের কারণে এটা পরিবর্তিত হয়ে থাকে। প্রথাটা কি হয়? বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক কারণে এটার পরিবর্তন আসে। তারপরে ব্যবহারের ব্যাপারে যে কথাটা আমি একটু আগে বলছি, পৃথিবীর সকল দেশই এটা ব্যবহার করে। ধারণাটাকে সারা পৃথিবীর সমস্ত দেশ ব্যবহার করে থাকে, কিন্তু প্রথাকে একটি নির্দিষ্ট দেশ ব্যবহার করে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম প্রথা ব্যবহৃত হয় বলে এর পরিধি কম। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন রকম প্রথা ব্যবহার করে বোধহয় এর পরিধিটা কম। তারপরে আছে কারণ। যুক্তি নির্ভর বলে এর ব্যবহারের কারণ নির্ণয় করা যায়, কিন্তু যুক্তি নির্ভর নয় বলে এর ব্যবহারের কারণ নির্ণয় করা যায় না। তার মানে ধারণাটা হচ্ছে যুক্তি নির্ভর এবং এটা প্রমাণ সাপেক্ষ, এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি, কিন্তু প্রথা যুক্তি নির্ভর কম বিধায় এর গ্রহণযোগ্যতাটা অনেক কম। আইন প্রণয়ন। ধারণার ভিত্তিতে আইন প্রণয়ন করা হয়, কিন্তু প্রথা বা রীতির ভিত্তিতে কোনো আইন প্রণয়ন করা হয় না। তারপরে হচ্ছে পরিপূর্ণ ব্যাখ্যা। হিসাব রক্ষণের পরিপূর্ণ ব্যাখ্যা ও সমর্থন এর মধ্যে পাওয়া যায়, হিসাব রক্ষণের পরিপূর্ণ ব্যাখ্যা ও সমর্থন পাওয়া যায় না। তার মানে ধারণার মধ্যে হিসাব রক্ষণ সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা থাকে, কিন্তু প্রথার ভিতরে বিস্তারিত ব্যাখ্যা থাকে না। তারপরে হচ্ছে ধরন। পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত ধারণা ব্যবহৃত হয় সেগুলো সবাই একই ধরনের। পৃথিবীর বিভিন্ন দেশে যে ধারণাগুলো প্রচলিত রয়েছে সব ধারণাগুলো একই ধরনের, কিন্তু প্রথাটা তা নয়। প্রতিষ্ঠান ভেদে প্রথা এক ধরনের নাও হতে পারে, এক এক প্রতিষ্ঠানে এক এক ধরনের প্রথা হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, ধারণা এবং প্রথার ভিতর মৌলিক পার্থক্যগুলো আমি আলোচনা করলাম। এরপরেও আমি বিষয়টি আরো বিস্তারিত তোমাদের সাথে বলতে চাচ্ছি, তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো। ধারণা সর্বজন গ্রহণযোগ্য, প্রথা সর্বজন গ্রহণযোগ্য নয়। আইনের দৃষ্টিকোণ থেকে ধারণার মাধ্যমে আইন সৃষ্টি হয়, কিন্তু প্রথার মাধ্যমে আইন সৃষ্টি হয় না। ধারণার ব্যাপকতা সারা বিশ্বের প্রত্যেকটা দেশ ধারণাকে অনুসরণ করে বা ফলো করে, কিন্তু প্রথাকে সারা ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন মত বা রীতিতে চলে, তার কারণে প্রথা ভিন্ন, এর সীমাবদ্ধতা আছে, এর পরিধি কম। যেহেতু এর পরিধি কম, ধারণা যুক্তি নির্ভর, ধারণা প্রমাণ সাপেক্ষ, কিন্তু প্রথা যুক্তির পরিমাণ প্রথায় কম থাকে, তাই এটা সে পরিমাণ গ্রহণযোগ্যতা নাই। ব্যাপকতা যদি বলি তাহলে ধারণার ব্যাপকতা সারা বিশ্বব্যাপী, কিন্তু প্রথার ব্যাপকতা খুবই কম, কারণ প্রথা একটি দেশ এক এক প্রথায় চলে। তাহলে এই বিষয়গুলো আমরা ধারণা আর প্রথার মধ্যে পার্থক্য জানতে পারলাম। এই ধারণা আর প্রথার এই ব্যাপারগুলো অনেক সময় তোমাদের অবজেক্টিভে আসবে। তা প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে যে পয়েন্টগুলো লিখে দিয়েছি তোমরা অবশ্যই দেখবে এবং সেগুলো পড়বে।
প্রিয় শিক্ষার্থী, পঞ্চম অধ্যায় নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। তোমরা এমসিকিউ গুলো ভালো করে পড়ে নিবে। ওখানে আমি আবারও বলছি, কোনো অঙ্ক নাই, থিওরি। তোমরা এমসিকিউ পড়তে ভুল করো না। তোমাদের বইয়ের শেষে এমসিকিউ দেওয়া আছে, আর প্রত্যেকটা বিষয় একটু রিডিং করে নিও। তা ঠিক আছে, আমরা এবার ষষ্ঠ অধ্যায় শুরু করতে যাচ্ছি। ষষ্ঠ অধ্যায় কিন্তু আমাদের অঙ্কের অধ্যায়। এর পরবর্তী প্রত্যেকটা অধ্যায়ে আমাদের অঙ্ক আছে, ফলে অঙ্ক অধ্যায়ের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে প্রিয় শিক্ষার্থী। তাহলে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ পদ্ধতি। প্রাপ্য হিসাব বলতে আমরা দেনাদারকে বুঝি। কাকে বুঝি? দেনাদারকে বুঝি। দেনাদারকে ধারে পণ্য বিক্রয়ের ফলে যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আমরা যে টাকা পাবো, সাধারণভাবে তাকে বলা হয় দেনাদার। এই দেনাদার সাথে প্রাপ্য নোটের সৃষ্টি হয় বা প্রাপ্য বিলের সৃষ্টি হয়। দেনাদারের কাছ থেকে যখন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা আদায় করার জন্য চুক্তিবদ্ধ হয়, একটি দলিল লিপিবদ্ধ হয়, সেই দলিলটিকে আমরা প্রাপ্য নোট বা প্রাপ্য বিল বলে থাকি। তাহলে এটা ধারে ক্রয় বিক্রয়ের সময় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা চুক্তিনামা, যে চুক্তিনামাকে আমরা প্রাপ্য নোট বা প্রাপ্য বিল বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রাপ্য বিল বা প্রাপ্য নোট সেই 3 মাস, 2 মাস বা 4 মাস পরে যে প্রদেয়, এই 3 মাস বা 4 মাস পরে এই টাকাটা যখন আমরা পেয়ে যাব, তখন দেনাদারের কাছ থেকে আমরা টাকাটা পাওয়ার পরে ওই প্রাপ্য নোটটার মেয়াদ শেষ হয়ে যাবে, ওই প্রাপ্য নোটটা ক্যান্সেল হয়ে যাবে। যেমন প্রথমত হচ্ছে, দেনাদারের কাছ থেকে আমরা হয়তো 30 দিনের জন্য বা 30 থেকে 60 দিনের জন্য আমরা বাকিতে বিক্রয় করে থাকি, কোনো চুক্তি থাকে না। কিন্তু প্রাপ্য নোটের ক্ষেত্রে 30 থেকে 90 দিনের জন্য আমরা পণ্য বিক্রয় করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে এর বেশিও হয়ে থাকে, সেটাকে আমরা প্রাপ্য বিল বা প্রাপ্য নোট বলে থাকি প্রিয় শিক্ষার্থী। আর এখানে আমাদের একটু বলি, প্রাপ্য হিসাবের মেয়াদটা সাধারণত হয়ে থাকে 30 থেকে 60 দিন, আমি একটু আগে বলেছি। আর প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের মেয়াদ হয়ে থাকে 30 থেকে 90 দিন বা তার ঊর্ধ্বে। 30 থেকে 90 দিন বা তার ঊর্ধ্বে। আর অন্যান্য প্রাপ্য হিসাব কোনগুলো? যেমন অনুপার্জিত আয়, বকেয়া কমিশন বা প্রাপ্য কমিশন, এইগুলোকে আমরা বলবো অন্যান্য প্রাপ্য। তাহলে 3 ধরনের প্রাপ্য আমরা পেলাম। একটা হচ্ছে প্রাপ্য হিসাব, আরেকটা হচ্ছে প্রাপ্য নোট, আরেকটা হচ্ছে প্রাপ্য টাকা। এই তিনটের ব্যাখ্যা তোমরা ক্লিয়ার করে। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে আলোচনা শুরু করে দিয়েছি এবং তোমাদের যে পড়াগুলো দেব, সেই পড়াগুলো তোমরা অবশ্যই পড়ে ফেলবে। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ এটার অঙ্ক শুরু করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পড়াটা পড়বে প্লিজ। 6.2, 6.3, 6.5, 6.6 এই পড়াটা তোমাদের পড়া থাকলেও তোমরা নেক্সট ক্লাসে এটার উপরে আমি হালকা আলোচনা করে আমরা অঙ্কের দিকে চলে যাব। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।